শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে তো অবশ্যই। ফোন গল্পের আসরে আজকে যারা আছেন তাদের আমার নমস্কার জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করছি। তো আজকে আমাদের 7 জন গল্পকার আছেন। প্রতিমা রায় ইছাপুর থেকে, অভিজিৎ চৌধুরী কলকাতা, রুমি বন্দ্যোপাধ্যায় কলকাতা, নয়ন বসু কলকাতা, সুলতা বিশ্বাস উত্তর 24 পরগনা, সুনেত্রা সাধু চুচুড়া, পারমিতা মণ্ডল কোন্নগর। আলোচকরাও সবাই এসে গেছেন। গৌরদা এসে গেছেন, গৌর বৈরাগী, অরিন্দম গোস্বামীও এসে গেছেন, প্রগতি মাইতি এসে গেছেন। তো আমরা প্রথমে আপনারা কাইন্ডলি সবারটা একটু মিউট করে দেবেন, শুধু দুজনের ছাড়া। প্রথমে আমি গল্প পাঠে ডাকছি প্রতিমা রায়কে। প্রতিমা রায় গল্প পড়বেন প্রথমে, তারপরে গল্প পড়বেন অভিজিৎ চৌধুরী। এই দুজনের গল্প নিয়ে আলোচনা করবেন গৌর বৈরাগী। তা আমি প্রথমে প্রতিমা রায়কে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। তার আগে প্রতিমা রায়ের একটু সংক্ষিপ্ত লেখক পরিচিতি দিয়ে রাখছি। জন্ম পশ্চিম মেদিনীপুরে। ছোটবেলা থেকেই বই পড়া এবং বিভিন্ন মানুষের সঙ্গে মেশা তার নেশা। লেখালেখি শুরু কলেজে পড়ার সময় থেকেই। পরে আনন্দবাজার, রবি বাসরীয়, দেশ ওয়েব ম্যাগাজিন, কিশোর বার্তা, সুখবর, অপার বাংলা সহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়। 2018-তে যুথিকা সাহিত্য পত্রিকা ও বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি থেকে নিখিল বঙ্গ কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ। 2019-এ গাংচিল প্রকাশনী থেকে প্রকাশিত অন্দরে কোয়ার্টার জীবন উপন্যাসের জন্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার পান। 2022-এ প্রকাশিত হয় প্রথম গল্প সংকলন ছিপ সৃষ্টি সুখ প্রকাশনী থেকে। আমি প্রতিমা রায়কে অনুরোধ করছি গল্প পাঠের জন্য। প্রতিমা রায়। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আর অনেক অনেক ধন্যবাদ ফোন গল্পের আসরকে, তপনদাকে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আজকের যে অনুগল্পটি আমি পাঠ করব, গল্পের নাম অস্ত্র প্রয়োগ। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে। অস্ত্র প্রয়োগ। ফুল প্রসারিণী। সকাল হলে গাঁদা, গোলাপ, জুঁই, রজনীগন্ধার স্টিক মালা নিয়ে বেরিয়ে পড়ে। বিক্রি বাটা মন্দ হয় না। রাস্তায় বেচতে বেচতে পৌঁছে যায় হাই রোডের পাশে ধাবাগুলোর কাছে। দামি দামি গাড়িগুলোর উইন্ডোর স্ক্রিনের সামনে গলা ফুলিয়ে সুর তোলে, ফুলের মালা লাগবে, ফুলের মালা, গোলাপের স্টিক উপহার দিতে কিনবেন নাকি? একদম তাজা ফুল। স্যার ম্যাডামদের লাগলে বলবেন। ফুলের মালা, স্টিক। আজ ডালা একেবারে খালি। সকাল সকাল সব বিক্রি বাটা হয়ে গেছে। আমি না ফুল বিক্রির টাকাগুলো কাপড়ের খুঁটে বেঁধে বাড়ি ফেরে। ক্লান্ত শরীর একটু জিরিয়ে নিতে ঘরের দাওয়ায় এসে বসে পড়ে। বুঝতে পারে বুকের পাশের যন্ত্রণাটা ধীরে ধীরে চাড়া দিচ্ছে। দাওয়ার দেয়ালে ঠেস দিয়ে বসার চেষ্টা করে, পারে না। বুকে বিঁধে থাকা ছুরিটা আরো চেপে বসে। জানে সেটা টানাটানি করলে বুকের আরো গভীরে ঢুকে ভেতরটা একেবারে ফালাফালা করে দেবে। আমি না চোখ বন্ধ করে। ছুরির ফলাটা স্পষ্ট দেখতে পায়। সময়ের সঙ্গে সঙ্গে ছুরিটার ধার বেড়ে আরো চকচকে হয়েছে। প্রথম প্রথম ছুরির আঘাতটা সহ্য করতে পারলেও ইদানিং কেটে যাওয়া জায়গাটায় যখন তখন প্রবল রক্তক্ষরণ হয়। আমি না বুকটা চেপে ধরে মানে ভুলে যেতে চায়। কিন্তু ভুলে যাওয়াটা কি এত সহজ? তখন তার মাত্র 10 বছর বয়স। বুকের ফ্রকটা টেনে ছিঁড়ে সৎ বাপ মুখটা চেপে ধরে। সে তো
অনেক চিৎকার করেছিল। চিৎকার করতে করতে একসময় নেতিয়ে পড়ে। তারপর থেকে প্রতি রাতেই চিৎকার করেছে, নেতিয়ে পড়েছে। সৎ বাপের হাত থেকে বাঁচতে পালিয়ে আসে বছিরের কাছে। বছির টকবগে জোয়ান, গায়ে গতরে ঘোড়ার জোর। আমিনা খুশি হয়েছিল, খুব খুশি। ভেবেছিল এ ঘোড়ার গাড়িতে করে তার জীবন বিত যায়গা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বুঝতে পারে এ ঘোড়া বিপথগামী। এর হাতে পায়ের খুরে ধারালো ছুরি বসানো, আর ছুরিটা তার বুকের দিকেই ঘোরানো। বুঝতে পারে এক খন্ড থেকে সে আরেক খণ্ডে এসে পড়েছে। বছির আসলে তার শরীরটাকেই বেচতে চায়। ঘাটটা শক্ত করে উঠে বসে দেয়াল ধরে। বড় জলতেষ্টা পাচ্ছে, কিন্তু উঠে দাঁড়াতে ইচ্ছে করছে না। সেই সকাল থেকে বেরিয়ে এবার খিদের জ্বালায় পেটেও মোচড় দিচ্ছে। টের পায় শয়তানের নাম না করতে করতেই ওই তো বছির আসছে। বছির টলতে টলতে এসে চেঁচায়, টাকাগুলো দে হারামজাদি। হাতের পাঞ্জাটা বাগিয়ে ধরে আমিনার মুখের দিকে। বছিরের অন্য হাতটা এগিয়ে যায় আমিনার চুলের গোছার দিকে। আমিনার আজ ঘাড়টা কেমন যেন শক্ত, সেটা আরো শক্ত হয়ে ওঠে। আমিনা ঘাড়টা সরিয়ে নেয়। বছির টাল সামলাতে পারে না, ওইখানেই মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়, আর উঠতে পারে না। হাত বাড়ায় আমিনার দিকে, করুণ দৃষ্টিতে তাকায়, তুলে দেওয়ার জন্য বলে। আমিনা অবাক হয়ে দেখে প্রায় প্রতিদিনই সে তো এভাবেই পড়ে যায়। বছিরই ধাক্কা মেরে তাকে এভাবে ফেলে দেয়, আর আজ বছির ছুরির অভিমুখে তবে ঘোরে। তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আমিনা। গুনে গুনে আবার আঁচলে বাঁধে টাকা কটা। সকালের সেই টাকাগুলোর গায়ে ফুলের গন্ধ লেগে আছে। বুক ভরে শোকে সেই গন্ধ। এবার আঁচলটা কোমরে বেঁধে ঘরের ভেতরে ঢুকে আসে। আহা, এতক্ষণে বুকের যন্ত্রণাটা একটু কমে আসছে। এই প্রথম আমিনা বুঝতে পারে জগতে অস্ত্রের ধার নয়, অস্ত্র প্রয়োগের ধারই বেশি। শুধু প্রয়োগের কৌশলটা ঠিকঠাক জানতে হয়। নমস্কার। ধন্যবাদ প্রতিমা রায়। আমরা আর একটা গল্প শুনে নেব। এবার গল্প পাঠ করবেন অভিজিৎ চৌধুরী, কিন্তু তার আগে তার সংক্ষিপ্ত পরিচিতি একটু দিয়ে নিই। আজকে প্রথম তিনি গল্প পাঠ করছেন। অবসরপ্রাপ্ত WBCS এক্সিকিউটিভ, জন্ম 1 সেপ্টেম্বর 1963, ইংরেজি সাহিত্যে MA এবং MBA। এখনো অবধি প্রকাশিত উপন্যাসের সংখ্যা 28টি। আনন্দ পাবলিশার্স, পুনশ্চ, পারুল ইত্যাদি প্রকাশনী থেকে। গল্পের সংখ্যা প্রকাশিত অপ্রকাশিত মিলিয়ে অনধিক 200। গল্পের বই প্রিয় 25, 10টি গল্প, কবিতার বইও রয়েছে। উল্লেখযোগ্য পুরস্কার: প্রবহমান সময়ের কথা সাহিত্যিক সম্মাননা, সোপান পুরস্কার, বৈতরণী সম্মাননা, তারা বাংলা লেখক সম্মাননা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্মাননা, টপ 100 রাইটার্স সম্মাননা, মদনমোহন তর্কালঙ্কার সম্মাননা ইত্যাদি। আমি অভিজিৎ চৌধুরীকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। অভিজিৎ চৌধুরী। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে আমি পড়া শুরু করি। হ্যাঁ। জল ছবি। লোকটা উবু হয়ে বসে কাগজ পড়ে, কখনো কখনো জোরে জোরে। রাজেন্দ্রার দোকানে চিনি ছাড়া 1 কাপ লিকার চা দিয়েই শুরু করে বিড়ি। নানা শুরু। শ্যাম মল্লিক বউকে তালা বন্ধ করে আসার আগে নানা তাক করে বলে এসেছে, শখ মিটিয়ে দিলাম, আর যেন না যাবে তো। বউ হেসে বলে, যা দিলে তুমি, তবে তালাটা খুলে দিবে পারতে। শ্যাম বলে, না, সন্ধেই
বিপত্তারিণী পুজো সেরে রথের মেলায় নিয়ে যাব। তখন দেখিস প্রাণ ভরে তোর নাগরদের। রাজেনের দোকানে এসে গেঞ্জিটা বিশ্রী ভাবে তুলে ধরে। অবশ্য ওর কোনো কিছুই সুস্থি নয়। বউ যে ওকে রোমজ জন্তু ভাবে ভালোই জানে লোকটা। লোকাল পাতায় এলো। এবার পড়তে গিয়ে থমকে গেল। তারপর বলল, রাজুদা, শ্যাম মল্লিকের খুন হওয়াটা খবরের কাগজ ছেপেছে। রাজেন ও আরো কয়েকজন এগিয়ে এলো। একজন বলল, রথের মেলায় খুন হলো? রাজেন বলল, এলাকায় শান্তি আসবে। আমার মতন মানুষের কাছ থেকে 2 লাখ চেয়েছিল। ভোগ গজায় নিয়ে এমন ছেলেরাও চা খেয়ে বলতো, পয়সা চাইলে দাঁড়া ভরে দেবে। ময়লাপোতার নতুন রাম রেখেছে রাসু শান্তিনগর। তখন একটা সংকেত ছিল, শ্যামের আয়ু ফিনিশ। কাগজ যে পড়ছিল সে আমার দিকে তাকিয়ে বলল, স্যার, নতুন ডন হবে না, আর জমির দালালি আর হবে না। তখন একজন বলল, ব্যাপারটা সার্বজনীন হবে, একা শ্যামের রোয়াবি চলবে। তাই আমি বললাম। যখন রাজেন বলল, স্যার, প্রশাসনের মানুষ, ওদের কথা বেদ বাক্য। হাসলাম। বললাম, পুলিশ কি করছে? কাগজে লিখেছে পুলিশ তদন্ত করছে। একজন বলল, রাখ তোর কাগজ, বউটা বেঁচে গেল। রাজেন বলল, বাড়িটা পাবে? কাগজ এটাও লিখেছে বাড়িটা সিল করা হবে। সরস্বতী প্রথম নিজের পাশে শ্যামকে গুলি খেতে দেখে ভয় পেয়ে গেছে। রক্তাক্ত শরীরটা ফুটপাতে পড়ে রইল, একটু কাঁপতে হলো, হল্লাও করলো, সবটাই নাটক। কয়েকদিন পর বুলানের গৃহিণী হল। প্রথম সোহাগ, তারপর সেই শ্যাম যেন ফিরে এল। তালা বন্ধ করে না, তবে পুরো পাড়া নজর রাখে, সার্বজনীন নজর। বুলান সবাইকে নিয়ে চলে, নির্বাচনে দাঁড়াতে হবে। একটা জল ছবি ছিল মুখে, মুছে দিয়ে শেয়াল আঁকি। তাই নয়, জল ছবি মাত্র। ঠিক বুঝতে পারে না সরস্বতী কোন জল ছবিটা তার ভালো লাগা। তবে সে সোহাগ করে বলেছে, পরের বারও যেন রথের মেলায় যেতে পারে। রুড়ো চোখে তাকে মেপে নিয়েছে বুলান। তারপর জলছবির খাতাটা আগুনে পুড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ অভিজিৎ চৌধুরী। আমরা দুটো গল্প শুনলাম। এই গল্প দুটো নিয়ে আলোচনা করবেন গৌর বৈরাগী। গৌরদা। হ্যাঁ, একটু আলোচনা করি। প্রথম গল্পটি পড়লেন প্রতিমা রায়, অস্ত্র প্রয়োগ। আমরা দেখতে পাচ্ছি এখানে আমিনা একটি চরিত্র, যে ফুল বিক্রি করছে। এটা আমাদের সকলেরই বোধহয় দেখা। সবজি বিক্রি করার চেহারাগুলোকে আমরা জানি, এ ফুল বিক্রি করছে। এবং ওই রাস্তার ধারে দামি গাড়ি এলে সে ফুল দেয়, অর্থাৎ একটি সৌরভ সে বিক্রি করে, বিনিময়ে হচ্ছে সৌরভ। কিন্তু তার জীবনযাপনে সেই সৌরভ কোথাও নেই। আমরা দেখতে পাচ্ছি যেদিনের কথা হচ্ছে সেদিন সব ফুল বিক্রি হয়ে গেছে এবং বুকে যন্ত্রণা নিয়ে ফিরে আসছে। এই যন্ত্রণা কি শুধু সেদিনের? যেমন এটা এই লেখার জায়গায় ঠিক সেভাবে ফুটলো না যে সেদিনের যন্ত্রণা কিনা। আসলে এই যন্ত্রণাটা সেদিনের নয়, বোধহয় সারা জীবনব্যাপী এই যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছে আমিনা। এবং সেই যন্ত্রণা যেটা আঘাত করছে সেটা একটি অদৃশ্য ছুরি। এই যে রক্তক্ষরণ সবসময় তার জীবনে, তার শরীরে, তার শরীর থেকে যে রক্তক্ষরণ হচ্ছে, এই ক্ষরণ আর কিছুই নয়। আমরা জানতে পারছি সৎ বাপের লালসার শিকার হয়ে চলেছে। এবং এই যে একটা ভয়ঙ্কর অপমান, ভয়ঙ্কর নিষ্ঠুরতা, এর ফলে এটা একটা ক্ষরণ তার কাছে। এরপরে আবার দেখতে পাচ্ছি সে পরবর্তীকালে সে বছির নামে একটি পুরুষ আসছে তার জীবনে। সে পুরুষালী শরীর তার, কিন্তু তার কাছ থেকে সে আপাত দৃষ্টিতে সে আশ্রয় পেলেও দেখা যায় তাকে আশ্রয় করেই বেঁচে থাকতে চাইছে। অর্থাৎ এই আমিনাকে আশ্রয় করেই যেন বেঁচে থাকতে চাইছে। এবং তার রক্তাক্ত শরীর আরো রক্তাক্ত হচ্ছে। তার কাছে শারীরিক
অত্যাচার করছে সেই বছির তাকে, এবং ফুল বিক্রির টাকা সে লুট করতে যাচ্ছে। ঠিক আছে, দেখছি কি করা যায়। এই যে ধারাবাহিক আক্রমণ, এই আক্রমণের ফলে ঠিক আছে, ঠিক আছে। বসির প্রতিদিনের মতো সেদিনও হয়তো সে পান করে এসেছে, মদ খেয়েছে, এবং তাকে ধাক্কাধাক্কি করতে গিয়ে বসির পড়ে গেছে। হয়তো এরকম ঘটনা সেদিনই ঘটলো, এবং বসির তখন আক্রান্ত। এবং এবারে যে ঘটনা ঘটলো, অস্ত্র প্রয়োগ তো এতদিন আগে প্রতিদিন তো অস্ত্র প্রয়োগ হয়েছে তার উপর, অস্ত্র প্রয়োগ হয়েছে আমিনার উপর। এবার আমিনা যেন সেই ঘরে ঢুকে গেল, বসির পড়ে আছে, ঘরে ঢুকে গেল, এবং সেখানে সে আসলে সে ফুলের গন্ধগুলো এবার পাচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনাটা ভেতর দিয়ে আসলে তার যে পরিবর্তন, একটা মানুষ আক্রান্ত হয়েছিল, সে আক্রান্ত হয়ে নিজে আক্রমণ না করে এই যে সরে আসা, এই যে ভয়ঙ্কর, এও একটা আক্রমণ। এই নিজে আক্রমণ না করে যে সরে এলো, এটাও কিন্তু একটা আক্রমণ, এটাও কিন্তু একটা শাস্তি। সে শাস্তিটা বছিরকে দিতে চাইলো। এই গল্পটা এইরকমই। কিন্তু এই গল্পটার মধ্যে যেটা আমার মনে হচ্ছে, আজকে এই গল্পটি কিন্তু স্প্যানটা খুব বেশি নয়, সকাল 10টা কি 9টা থেকে শুরু হয়েছে গল্পটা, এবং তারপরে বেলা 2টো, 2:30, 3টের মধ্যে শেষ হয়েছে। কিন্তু এই গল্পটার ক্ষেত্রে যেটা হয়েছে, এই স্প্যানটা একটু ফ্ল্যাশব্যাকে বাবার কথাটা এসেছে। অনুগল্পের ক্ষেত্রে এই ধরনের স্প্যান বেড়ে যাওয়া, এটা কিন্তু খুব কাম্য না। অনুগল্পে এই জায়গাটা নেই। অনুগল্পে এখানে শুধুমাত্র যদি বসির আসতো এবং তার সঙ্গে কথোপকথন এবং তার সঙ্গে যে অ্যাকশন, এটা হলে তার একরকম হতো। কিন্তু এই পূর্ব ফ্ল্যাশব্যাকে তার জীবনটাকে আনা, এটা হয়তো দরকার আছে, কিন্তু অনুগল্পের ক্ষেত্রে এটা ঠিক সুপ্রযুক্ত নয়। তার ফলে এটা একটা অন্য ছোট গল্প হলে আমরা এটা সহজ হতো, স্বাভাবিক হতো। অনুগল্প যেন এটা ভার হয়ে গেছে। দ্বিতীয় গল্প পড়েছেন অভিজিৎ চৌধুরী। অভিজিৎ চৌধুরীর গল্প বলতে গিয়ে জলছবি গল্পটি না, এবং যে ছবিটা অভিজিৎ এঁকেছেন সেটা হচ্ছে শিক্ষিত, মধ্যবিত্ত, পরিশীলিত সমাজ জীবনের নয়। আমরা বুঝতে পারছি, প্রথম লাইন থেকে এটা বুঝতে পারছি, তার এই জীবন চারপাশ জুড়ে আছে হিংসা, খুন, পিস্তল, তোলাবাজি, মস্তানি, এই ধরনের জীবন আছে এইটুকুর মধ্যে। এবং অভিজিৎ, একটা কথা আমার শুনতে যেটা মনে হলো, লেখকের হাতে মনে হলো কলম নয়, যেন 303 রাইফেল আছে। আমি পরিষ্কার বলতে পারছি যে 303 রাইফেল আছে অভিজিৎ চৌধুরীর হাতে। কেন বললাম এই কারণে, লেখক গল্পটা লিখছেন শ্যামা মল্লিক বউকে ঘরবন্দি করার আগে তার গোপন অঙ্গে ডানা তাক করে যেন সাবধান করে দিয়েছে, আর যেন না জাগে। এই যে দানা শব্দটি, তারপরে আর যেন না জাগে, এই শব্দ বন্ধগুলি, এগুলি এই যে ছবি তৈরি হয়, এই ছবিটা কিন্তু ওই যে বললাম শিক্ষিত, মধ্যবিত্ত, পরিশীলিত জীবন যাপনের ছবি নয়। এ হচ্ছে শ্যামা মল্লিকের ছবি, যে নাকি রোমশ জন্তু, এবং বউয়ের কাছে সে রোমশ জন্তু, এবং বউয়ের কাছে সে কাম্য নয় তার। এবং এই যে ছবি আঁকার যে জায়গাটা, ভয়ঙ্কর শক্তিমান কলম, এবং এই কলম দিয়ে তিনি একবারে মর্মে, শুধুমাত্র গল্পের চরিত্রকে আঁকছেন না, পাঠক যদি মন দিয়ে পড়েন তাহলে পাঠকের বুকও বিদ্ধ হবে এই শব্দবন্ধের দ্বারা। ভয়ঙ্কর শব্দ, এবং এই শব্দবন্ধ তৈরি হয়েছে এবং তারপরে এই লোকটা গুন্ডা মস্তান, কথায় কথায় শরীরে দানা ভরে দেয়। চরিত্রটা চমৎকার, এই 4-5টা শব্দ এবং 2টো লাইনে একটা লোকের চরিত্র, শ্যামা মল্লিকের চরিত্রটা যেন আসছে। আবার সে খুন হয়ে যাচ্ছে খুব খুব সহজে, খুব স্বাভাবিকভাবে সে খুন হয়ে যাচ্ছে। এই গল্পের নাম জলছবি। জলছবি এই জীবনের ছবি, যে ছবিতে উঠে আসছে হিংসা, খুন, পিস্তল, মস্তানি, এই ছবি উঠে আসছে। এবং আগেই বলছি যে লেখকের হাতে 303 রাইফেল, নিশানা অব্যর্থ। কিন্তু একটা কথা শেষে বলবো, যে এই অনুগল্পে এত ছবি একসঙ্গে এসেছে, ছবিগুলি মনের ভেতরে বসার জায়গা পাচ্ছে। এত জাম্পশট অনুগল্পে এই ধারণ ক্ষমতা বোধহয় নেই। প্রসঙ্গক্রমে আমার মনে পড়ছে
কোন গল্পের আসলে প্রকাশিত একটি গল্প, অভিজিৎ চৌধুরীর একটি গল্প। এই প্রসঙ্গান্তরে গিয়ে একটু বলতে ইচ্ছে হচ্ছে, নুড স্টাডি। আপনারা লেখক এখানে যারা আছেন অনেকে হয়তো পড়েছেন, কেউ কেউ হয়তো পড়েছেন, অনেকে পড়েননি। আমি বলবো একটা চমৎকার নুড স্টাডি, একটা চমৎকার অনুগল্পের ধারণ। সেখানে যাপন চিত্র, দারিদ্র কিভাবে আমাদের নগ্ন করে দিচ্ছে, এবং একটি নুড স্টাডি করতে গিয়ে একজন শিল্পী কিভাবে তার সামান্য সংলাপ ভেতর দিয়ে একটা জীবন আমরা চিত্র আমাদের সেও বোধ হয় জলছবি, অদ্ভুত একটা জলছবি। ওই জলছবি আঁকায় দক্ষ অভিজিৎ চৌধুরীর গল্পটি শুনলাম, আমার বেশ ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ গৌরদা। আমরা এবারে পরের গল্পকারদের কাছে চলে যাব। এরপরে দুজন গল্প পড়বেন, প্রথমে পারমিতা মণ্ডল, তারপর সুনেত্রা সাধু। পারমিতা মণ্ডল গল্প পড়বেন এবং সেই গল্প নিয়ে আলোচনা করবেন, এই গল্প দুটো নিয়ে আলোচনা করবেন প্রগতি মাইতি। পারমিতা মণ্ডলের গল্প পড়ার আগে তার সংক্ষিপ্ত পরিচিতি একটু দিয়ে নিচ্ছি। পারমিতা মণ্ডল থাকেন কোন নগরে, লেখালেখি করছে 4 বছর হলো। প্রথমে কবিতা দিয়ে শুরু করলেও পরে অনুগল্প ও ছোট গল্প লেখার চেষ্টা করে। কথা সাহিত্য, সুখবর, কারুকৃতি প্রভৃতি জায়গায় ছোট গল্প প্রকাশিত হয়েছে। বেশ কিছু অনুগল্প, ফোন গল্পের আসর সহ বিভিন্ন নামী লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। গল্পমেলার শেষ বার্ষিক অধিবেশনে রেখায় লেখায় অনুগল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। আপাতত কোনো বই নেই। পারমিতাকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। পারমিতা মণ্ডল। নমস্কার, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার অনুগল্পের নাম চাদর। বিয়ে হয়েছে 2 মাস হলো। চাকরি সূত্রে বাইরে থাকে সাগ্নিক। রুমিকেও নিয়ে এসেছে। নতুন সংসার, অনেক স্বপ্ন। সংসার গোছাতে নতুন জিনিসপত্র কেনাকাটা। একদিন শপিং করতে গিয়ে দোকানে একটা সাদা চাদরে চোখ যায় রুমির। চাদরে লাল গোলাপ ফুল ছাপ। চাদরটা ভীষণ পছন্দ হয় রুমির। শাকনিকের কাছে আবদার করে কিনে দিতে। 2000 টাকা দিয়ে কেনা হয় সেটা। বাড়ি ফিরেই নতুন চাদর টান টান করে পাতা হয় বিছানায়। রুমি গা এলিয়ে দেয় তাতে, নরম চাদরে হাত বোলায়। তারপর সেই চাদর অনেক কিছু সাক্ষী হয়ে থাকে, আদর, ভালোবাসা, খুনসুটি। হঠাৎ একদিন বিছানায় বসে চা খাচ্ছিল শাকনিক। অসাবধানতাবশত ছলকে পড়ে যায় চা। অনেক চেষ্টা করেও চাদরের দাগ কিছুতেই তুলতে পারে না রুমি। একটু কথা কাটাকাটি হয় শাকনিকের সঙ্গে। ভীষণ মন খারাপ হয়। নতুন চাদর কিনে দেয় শাকনিক, কিন্তু সাদা চাদরটার মোহ কিছুতেই ছাড়তে পারে না রুমি। রাতে চাদরটা গায়ে চাপা নিয়ে শোয়। চাদরের রং একটু হলদেটে হয়, লাল গোলাপ ছাপ ফিকে হয়। বেশ কিছুদিন পর চাদরটা ছিঁড়ে যায়। এবার অগত্যা সেটা পুরোপুরি বাতিল করতে হয়। নতুন চাদর ঘরের শোভা বাড়ায়। আজ পাশের বাড়ির মিত্রমশাই গত হয়েছেন। এই এলাকায় তিনি বেশ নামকরা মানুষ ছিলেন। রুমি দরজায় এসে দাঁড়ালো। অনেক লোক জমেছে। স্বর্গরথে মিত্রবাবুর অসাড় হয়ে যাওয়া দেহ তোলা হলো। রুমি এগিয়ে গিয়ে প্রণাম করলো। এবার ধীরে ধীরে স্বর্গরথ মিত্রবাবুকে নিয়ে চলে মহাপ্রস্থানের পথে। এক দৃষ্টিতে রুমি তাকিয়ে থাকে মন খারাপ নিয়ে। মিত্রবাবুর মুখ আর দেখা যায় না, শুধু সাদা চাদরটা কিছুটা সময় দৃষ্টিগোচরে থেকে কোথায় যেন মিলিয়ে যায়। নমস্কার। ধন্যবাদ পারমিতা। আমরা আরেকটা গল্প শুনে নেব। গল্প পড়বেন এবারে সুনেত্রা সাধু। সুনেত্রা সাধু আমাদের এই আসরে আজকে প্রথম গল্প পাঠ করছেন। একটু বলে নিই তার সম্পর্কে। জন্ম বীরভূমের সাঁইথিয়া শহরে। শৈশব থেকেই অক্ষর অনুরাগী। লেখক জীবনে প্রবেশ 2019-এ। প্রথম লেখা প্রকাশিত হয় কৃত্তিবাস মাসিকের বিশেষ সংখ্যায়।
এছাড়াও বিভিন্ন পত্রিকা ও ওয়েব ম্যাগাজিনের নিয়মিত লেখিকা। প্রকাশিত বই কফি শপের জানালা, উপন্যাস কাফে টেবিল পাবলিকেশন, উড়াল উপন্যাস কাফে টেবিল পাবলিকেশন, হীরের হৃদয় রহস্য উপন্যাস ও কলকাতা পাবলিকেশন, বিদুমুখীর আখ্যান উপন্যাস কাফে টেবিল পাবলিকেশন। প্রকাশিত সংকলন বাঙালির বাইসাইকেল লিরিক্যাল পাবলিকেশন, মনের অসুখ, সপ্তপর্ণী, শেষ রাতে 9টি থ্রিলার ও কলকাতা পাবলিকেশন, ঋতুচক্র বৃতি পাবলিকেশন। আমি সুনেত্রা সাধুকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। সুনেত্রা সাধু। সাউন্ড অফ। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে নমস্কার জানাই। আর আজকে আমার প্রথম দিন। অনুগল্প আমি বিশেষ লিখি না, তেমন পারদর্শীও নই, তবু চেষ্টা করেছি আপনাদের শোনায়। আমার গল্পের নাম ভাত। প্ল্যাটফর্মে ঘড়িতে এখন 12টা 10। সকাল থেকে বৃষ্টিতে ভাসছে শহর। রাতে বৃষ্টির দমক বেড়েছে, সঙ্গে শীত। ঝাঁপ ফেলা গুমটির ধারে এই রাতেও লাল শাড়ি পরে রং মেখে দাঁড়িয়ে আছে রানী। লাস্ট ট্রেনটাই ওর শেষ আশা, বলতে পারেন ভাতের ট্রেন। কিছু অপেক্ষা, তারপরে জলছবি চিরে ঝমঝম শব্দে লোকাল ট্রেন এসে থামল। কিছু মফস্বলী প্যাসেঞ্জার নামিয়ে ঝড়ের গতিতে হারিয়েও গেল। যারা নামলো তাদের বেশিরভাগ জনই রোজের যাত্রী, ফিরছে চাকরি অথবা বাণিজ্য সেরে, যুদ্ধ ফেরত সৈনিকের মতো ক্লান্ত। তাদের মন এক থালা ভাত আর একটা গরম বিছানা খুঁজছে। এই ভাত শব্দটা নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছে রানী, যার খোঁজে গুমটির গায়ে হেলান দিয়ে সস্তার রং মেখে ঝড়জলের রাতে দাঁড়িয়ে আছে। ওর ছাতাটা অনেক জায়গায় ফুটো হয়ে এসেছে, খুব শিগগিরই মুখের রং ধুয়ে যাবে। শীত করছে, গায়ে আঁচলটা জড়াতে গিয়েও থমকে গেল। খোলাই থাক। সেই পাতলা শাড়ির আঁচলটা আঙুলে পাকিয়ে দুলছে রানী। ঘর ফেরতা মানুষের দিকে ছুড়ে দিচ্ছে নীল ইশারা, এসো, এক ভরন্ত শরীর তোমাদের অপেক্ষায়। হকারির ঢঙে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে। বেশিরভাগ প্যাসেঞ্জারই উদাসীন, কেউ হাসি ফিরিয়ে দিচ্ছে, কেউ থুতু ফেলে চলে যাচ্ছে। জনা 30 পুরুষের মধ্যে একটাও খদ্দের নেই। রানীর মুখে জড় হওয়া হতাশায় ওর উজ্জ্বল রং বিবর্ণ হয়ে আসছে, তবু হাসিটা ধরে রেখেছে। বুকের আঁচলটা আরো একটু আলগা করে লাস্য আর বিষাদ মেখে শাড়িটাকে হাঁটুর উপরে তুলল। তবু কেউ আসে না। আর ভালো লাগছে না, খিদে পেয়েছে। জলো হাওয়াতে ভাতের গন্ধ ভাসছে, তবু ইশারায় মনোযোগ দিল রানী। মাথা বেয়ে টুপটুপ জল ঝরছে, গলে যাচ্ছে টিপ, কাজল, পাউডার। স্পষ্ট হচ্ছে দারিদ্র্য। রাগের কাজল লাগিয়ে, দুঃখের রং মেখে, হতাশার পাউডার লাগিয়ে ঠোঁটের হাসিটা আরো একটু বাড়িয়ে নিল সে। তবু কেউ আসে না। প্ল্যাটফর্মে একটা পাগল বসে আছে, পাশে রেলের প্যাকেটের এঁঠো ভাত। রানী এগিয়ে গেল, বলে, এই পাগলা, আমার সঙ্গে শুবি? পয়সা লাগবে না, শুধু 2টো ভাত। পাগলটা ঠোঁট ছড়িয়ে হাসলো, বলল, আমাকে বিয়ে করবি? একদলা থুতু ফেলে রানী, খুব অবজ্ঞা ভরে বলে, মরণ। নমস্কার। ধন্যবাদ সুনেত্রা সাধু। এই দুটো গল্প নিয়ে আলোচনা করবেন প্রগতি মাইতি। হ্যাঁ, কোন গল্পের আসরে সবাইকে ধন্যবাদ। পারমিতা মণ্ডল কম দিন লিখলেও ভালোই লিখছে। ও আমার কাগজে প্রায় এখন প্রতি সংখ্যাতেই লেখে। পারমিতা মণ্ডলের এই গল্পের নাম হচ্ছে চাদর। রুমির চাদরের প্রতি ভালোবাসা খুব সুন্দর বর্ণনা করা হয়েছে।
চা পড়ে চাদরে দাগ লেগে যাওয়াতে শাগনুক নতুন চাদর এনে দিলেও গোলাপ ছাপের চাদরের প্রতি রুমির টান আর কম। চাদরটার মায়া এতটাই যে সেটা সে গায়ে দিয়ে দেয়, গালায় দিয়ে শোয়। চাদরের রং, গোলাপের রং ফিকে হয়ে গেলেও সে সেটা থাকতে চায় না। শেষমেশ চাদরটা বাতিলই করতে হয়। এই পর্যন্ত পারমিতা একটা চিত্রকল্প তৈরির পরই পাশের বাড়ির মিত্রবাবুর মৃতদেহের ওপর সাদা চাদর ঢাকা এরকম একটা বিষয় এনেছে এবং খুব প্রাসঙ্গিক ভাবেই এনেছে। রুমির চোখে ওই সাদা চাদরটা ভেসে ওঠে। সামান্য চাদর নিয়ে পারমিতা পাঠককে গল্পের শেষ পর্যন্ত পড়তে বাধ্য করেছে। আর গল্পকারের তো এটাই বড় মানে পাওনা যে পাঠককে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখা, যেটা পারমিতা করতে পেরেছে। ওকে আমার অসংখ্য ধন্যবাদ। পরের গল্প পাঠ করেছেন সুনেত্রা সাধু, তার গল্পের নাম ভাত। এই গল্পটাও খুব সুন্দর। আমি প্রথমেই একটু বলে নিই, সেটা হচ্ছে এই ভাত শব্দটা এতবার ব্যবহার হয়েছে, যেমন ভাতের ট্রে। এটা না বললেও পাঠকের বুঝতে কোনো অসুবিধা হতো না, এবং তার যে দাঁড়িয়ে থাকা, ওই যে রং মেখে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো সবটা, এবং শেষ পর্যন্ত ওই যে যে স্টেশনে যে ভাতের ওই যে মানে পাগলটার, তার সঙ্গেও যে ওই ভাত শেয়ার করার জন্যই তাকে এই আহ্বান জানাচ্ছে, সবটাই কিন্তু ভাত। অর্থাৎ আমি বলছি পাঠকের জন্য একটা স্পেস এটা সুনেত্রা রাখেননি। তাহলেও কিন্তু গল্পটা আমার ভালোই লেগেছে। রানী চরিত্রটি অন্তজ শ্রেণীর অবশ্যই। অনুগল্পের স্বল্প পরিসরে রানীর বর্ণনা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে বৃষ্টিতে রানী ছাতা থাকলেও তার মুখের মেকআপ যে নষ্ট হতে পারে তার অপূর্ব বর্ণনা করেছেন সুনেত্রা। ভাতের জন্য কত মানুষ কত পথ ধরে নেয়, রানীর পথ যে কি নিদারুণ, তারই করুণ ছবি এই গল্পে ছত্রে ছত্রে উঠে আসছে। গল্পের শেষটা পাঠককে রীতিমতো ভাবিয়ে তুলেছে। ওই যে শেষ পর্যন্ত এই যে ছুটু খেলা, এটাও কিন্তু মানে এক তো তার ভাতের চাহিদা, কিন্তু আবার তাকে যে প্রস্তাবটা দেয় বিয়ে করার, এখানেই কিন্তু সেই ছুটুটা ফেলে। এটা পাঠককে ভাবাচ্ছে। এই গল্পটাকেও আমার খুব ভালো লেগেছে। শুধু ভাত শব্দটা এতবার ব্যবহার না করলে মনে হয় ভালো হতো, কিন্তু সব মিলে গল্পটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ প্রগতি মাইতি। এবার আমরা তিনটে গল্প শুনে নেব, শেষ তিনটে গল্প। গল্প পড়বেন সুলতা বিশ্বাস, নয়ন বসু এবং রুমি বন্দ্যোপাধ্যায়। সুলতা বিশ্বাস কোনো কারণে ঢুকতে পারেননি, মানে তার নেটের কোনো প্রবলেম হচ্ছে বা কিছু হয়েছে। আমাকে রিপিটেডলি ফোন করেছেন যে তিনি ঢুকতে পারছেন না, তার গল্পটা আমি পড়ে দেবো। তাহলে ওটা শেষে পড়ে দেব। আমি প্রথমে রুমি বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব গল্প পাঠের জন্য, কিন্তু রুমি বন্দ্যোপাধ্যায় এবার প্রথম পড়ছেন, আমাদের সংখ্যায় লিখেছেন এর আগে, প্রথম পড়ছেন গল্প, তো তার সম্পর্কে একটু বলে নিই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর, কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে থাকা ত্রিসীমানার জীবনটাকে হাতড়িয়ে যে কটা গল্প পান লিখে ফেলেন। লিখতে লিখতে প্রায় বছর 3 হলো। ছোট বড় অনেক লিটল ম্যাগাজিন, খবরের কাগজ এবং একাধিক বইয়ে প্রকাশিত গল্প রয়েছে। আমি রুমি বন্দ্যোপাধ্যায়কে বলবো গল্প পাঠের জন্য। রুমি বন্দ্যোপাধ্যায়। রুমি বন্দ্যোপাধ্যায় আছেন তো? রুমি মিউটটা অন হচ্ছে না। হ্যাঁ, রুমি বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে।
হ্যাঁ, নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে এখানে গল্প পাঠের জন্য আমন্ত্রণ করার জন্য। খুব ভালো লাগছিল যে গল্পগুলো শুনে এলাম, খুব এনজয় করেছি। তো এবার আমি আমার গল্পটা পড়ছি। গল্পটার নাম যেতে নাহি দিব। সিয়াটেলে বরফ পড়ছে। এই সময় দারচিনির মতো রং হয় সামনের জঙ্গলটার। মরচে ধরা ম্যাপেল পাতাগুলো আলগা হয়ে খসে পড়ে। মিউজিক প্লেয়ারে হালকা সিম্ফনি অনিরুদ্ধর ভীষণ প্রিয় ছিল। বাজলেই কাছে টেনে নিত, হাতের বেড়ে জড়িয়ে ধরত কোমরটা। হিমানিও তখন দোল দোল দুলুনি। দুজনের নিঃশ্বাস ধাক্কা খেত। ইচ্ছে করেই আজ হিটারটা অন করেনি। কখনো কখনো শীত ভালো লাগে, মনে হয় চৌচির হয়ে ফেটে যাক ঠোঁট। সুপারমার্কেট থেকে 14টা প্রদীপ কিনেছে হিমানি। ভূত চতুর্দশী আজ। প্রদীপগুলোই কান্নার ফোঁটার মতো পাথর। ঘরের বিভিন্ন কোণে সাজায়। কে আছে মেয়েটার? বাবা মাই কোন তো তাদের দুতরফের 7 পুরুষ। ওর ছিল শুধু অনিরুদ্ধ, আজ নেই। কিছুদিন আগে হ্যালোইন গেছে। বাচ্চাগুলোর সাথে দিদিমণিকেও ভূত সাজতে হয়েছে। হিমানি বেগুনি রঙের লিপস্টিকটা ওয়ার্ড্রপ থেকে খুঁজে খুঁজে বের করে। সত্যি আসে প্রিয়জনের আত্মা, ঘুরঘুর করে আশেপাশে। লিপস্টিকটা বুলিয়ে নেয়। রোজমেরি তেল দেওয়া প্রদীপগুলোই ঘরটা সুগন্ধে ভরে যাচ্ছে। রাত সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ? 7 বার আগুনের পাশে ঘুরলেই 7 জন্মের বাঁধন, নইলে থাকে না। বিয়েটাও তো হয়নি অনিরুদ্ধর সাথে। খিদে পাই হিমানির, ঘন ঘন খেতে ইচ্ছে করে এখন। আজ সোনোগ্রাফির সময় কি নড়ছিল বাচ্চাটা। ডাক্তার বললেন, মাকে জ্বালাচ্ছি তাই হাত পা নেড়ে প্রতিবাদ করছে আপনার ছেলে। হ্যাঁ, ছেলেই। জানলার কোণে রাখা প্রদীপটা এমন কাঁপছে কেন? হিমানি পাশে গিয়ে দাঁড়াতেই স্থির, ঠিক যেমন স্থির হয়ে যেত অনিরুদ্ধর দৃষ্টি ওর দুটো ঠোঁটের ভাঁজে এসে। বেগুনি লিপস্টিকটা জিভ দিয়ে ভিজিয়ে নেয় হিমানি। সিম্ফনিটা আপনা আপনি আবল তাবল সুর বাজাচ্ছে, যেন নোটসগুলো এসে পড়ছে ওর ঘাড়ের উপর। কি মনে হতে ঝটপট আঙুল দুটো জোড়া করে জ্বলন্ত শিখাগুলো নেভাতে থাকে হিমানি, একটার পর একটা। সে এসেছে, কিন্তু আলো চিনে যদি ফিরে যায়? না, কোথাও যেতে দেবে না অনিরুদ্ধকে। কোনো মায়াময় আলোকিত পথে নয়, এখানেই বেঁধে রাখতে চাই হিমানি। পেটের ভিতরেও প্রাণের অনুভূতিটা আর একবার হয়, জানিয়ে দেয় সেও আছে। 14 প্রদীপ শিখাহীন, ঘর অন্ধকার। হিমানির সব থেকে কাছাকাছি এখন দুজন, অথচ দুজনেই অধরা। শেষ হলো। ধন্যবাদ রুমি বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সুলতা বিশ্বাস ঢুকে পড়েছেন অনেক চেষ্টা করে। তার সব বাধা কাটিয়ে, নেটের বাধা কাটিয়ে তিনি ঢুকে পড়েছেন। সুতরাং এবারে সুলতা বিশ্বাসকে আমি অনুরোধ করব গল্প পাঠের জন্য। তার আগে তার সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলে নিই। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে ফিজিক্সে এমএসসি, আকাশবাণী ও দূরদর্শনের কারিগরি বিভাগে চাকরি, বর্তমানে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকা। সুলতা বিশ্বাসকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। সুলতা বিশ্বাস। সুলতা বিশ্বাস আছেন তো? এক্ষুনি দেখলাম তো সুলতা বিশ্বাস। সুলতা বিশ্বাস রয়েছেন কিন্তু মিউট অবস্থায় আছেন। ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি সুলতা বিশ্বাসের গল্পটি।
সুলতা বিশ্বাসের গল্পের নাম হচ্ছে প্রাগৈতিহাসিক। 9:05 ডাউন ব্যান্ডেল লোকালটায় আজ আর কাজ হলো না ভুজঙ্গর। বেরোনোর ঠিক মুখেই পিছু ডেকেছিল ভুজঙ্গর বুড়িমা। খোকা, দোক্তা পাতা আনস আজ? দিলে তো পিছু ডেকে, সামনে না পাইলে তো পিছুই ডাকুম। ওর মনটা খুঁতখুত করে। ফিরে গিয়ে এক ঢোক জল খেয়ে নেয়, পা চালিয়ে স্টেশনে আসে। লোকালটা ততক্ষণে বেরিয়ে গেছে। প্ল্যাটফর্মের সিমেন্টের চেয়ারে বসে পোটলা থেকে মলমগুলো বার করে আরেকবার গুছিয়ে নেয় ভুজঙ্গ। ব্যথার মলম, চুলকানির মলমের হকারি করে ভুজঙ্গ। এদেশে ব্যথা শুলোয় জ্বলে পুড়ে মরার লোকের অভাব নেই। বিষ ব্যথাও কমিয়ে দিতে পারে ওর এই আশ্চর্য মলম। তাই বিক্রি বাটা ভালোই হয়। ব্যান্ডেল স্টেশনেই ভুজঙ্গর কাজ। ভুজঙ্গ রানিং হকার নয়। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। 3 নম্বর প্ল্যাটফর্মে কানাই ঝালমুড়ি নিয়ে বসে। বেশি করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতে বলল ভুজঙ্গ। তখনই চোখে পড়ল মনসার দিকে। নালে ঝোলে মাখামাখি হয়ে হামাগুড়ি দিয়ে ওর দিকে এগিয়ে আসছে, মুখে এক দুর্বোধ্য আওয়াজ। ওরই পাড়ায় থাকতো মনসা। বয়সটাও কাছাকাছি হবে, প্রায় 25-26। ওকে কুষ্ঠরোগে ধরেছে। হেলথ সেন্টার থেকে ওষুধ পায়, সেরেও উঠছে। তবুও বাড়ির লোকের কাছে ও অচ্ছুত। মনসার মুখের দিকে তাকায় ভুজঙ্গ। ও একবার গুপির চড়ে গিয়েছিল। মনসার বিকৃত শরীরের মাঝে জেগে থাকা আলো আলো মুখের মধ্যে ও সেই চর খুঁজে পায়। আর একটা মুড়ি বানারে কানাই। মুড়ির ঠোঙাটা মনসার সামনে কানাই নামিয়ে দেয়। মনসা আবার গো গো করে কিছু একটা বলতে চাইছে ভুজঙ্গকে। এবার যেন ভুজঙ্গ একটু একটু করে বুঝতে পারল। মনসা মুড়ি কিছুটা খেলো, কিছুটা ছড়ালো। ভুজঙ্গ দেখলো খসে পড়া আঙুল দিয়ে পায়ের কাপড়টা তুলতে চেষ্টা করছে মনসা। ইস, পা দুটো চুলকে চুলকে দগদগে লাল করে ফেলেছে। রস গড়ানো আঙুলের সঠিক নিশানা কি ভুজঙ্গর ঝোলার দিকে? দাদের মলমটা 2 ফাইল বার করে মনসাকে দিল ভুজঙ্গ। মনসা কিছুক্ষণ তাকিয়ে থাকলো ভুজঙ্গর দিকে, তারপর এক ঝটকায় শিশি দুটো লাইনে ফেলে দিল। ভুজঙ্গ দেখলো বিদ্যুৎ গতিতে দূরে দূরে ঘুরে গিয়ে উঠে দাঁড়িয়েছে মনসা। টলতে টলতে এগিয়ে যাচ্ছে খোঁচা খাওয়া জন্তুর মতো। এবারে তৃতীয় গল্পকার নয়ন বসু। নয়ন বসুকে আমি এখানে দেখতে পাচ্ছি না। নয়ন বসু আছেন? ও শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমার ওয়াইফের বলে ল্যাপটপ বলে এখানে দেখতে পাচ্ছি না, তাই আর কি। আচ্ছা, না আমি জানার জন্য এটা অন রেখেছি। আচ্ছা আচ্ছা, ভিডিওটা। নয়ন বসু আমাদের আগে সংখ্যায় লিখেছেন। তো নয়ন বসুকে গল্প পড়ার আগে নয়ন বসু সম্পর্কে কিছু বলার আছে। অস্তিত্ব আর লীলার মাঝে একটা জ্যোতি চিহ্ন থাকে। ওই জ্যোতি চিহ্নটার নাম লেখক। লেখক নয়ন বসুর জন্ম উত্তর কলকাতায়। খাতায় কলমে 40 পেরিয়েছেন সদ্য। আসলে 40-এর মুখোশ পরে থাকেন। লেখার সময় চেষ্টা করেন মুখোশ খুলে রাখতে। তখন শব্দ দিয়ে নৈশব্দ ছোঁয়ার চেষ্টা করেন। প্রকাশিত বই দুটি হারিয়ে যেতে ভালোবাসেন। জানলা দিয়ে হাত বের করে রাখার বদভ্যাস আছে।
অতিদূর মেঘলোক থেকে সাতী নক্ষত্রের জল নেমে আসুক, কি নৈঃশব্দ। আমি নয়ন বসুকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। নয়ন বসু। নমস্কার, আমি প্রথমবার গল্প পাঠ করছি। প্রথমেই ধন্যবাদ আপনাদের সবাইকে। এই এতক্ষণ শুনলাম, খুব সুন্দর লাগছিল। আমি শুরু করছি আমার গল্পটা। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আমার আজকের গল্পের নাম বুকমার্ক। আমাকে তোমার বুকমার্ক করে রাখবে? বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল অদিতি রূপের দিকে। আকাশে তখন লক্ষ আলোর মেলা। এক ঝলক দেখে মনে হবে আলোর ফুল ফুটে উঠছে অনন্ত আঁধারের ঘোমটার ঘেরাটোপে। তারপর কোনো নিষ্ঠুর অতিকায় শিশু খেলার ছলে ছিঁড়ে নিচ্ছে। যে পাতাগুলোর নদীতে এসে মনে হবে এখানের ধীর শীতলে ডুবে যাই, সেখানে ফিরে ফিরে আসার জন্য নুড়ির পথরেখা করবে আমায়। এত বই পড়তো লোকটা, ওই বেশি পড়ে পড়েই মাথা খারাপ হয়ে গিয়েছিল। কেন বাবু, আমি তোমায় ভালোবাসি। সারা জীবন আমায় জাপটে মাপটে জড়িয়ে থাকবে অকুণ্ঠ ওমের মতন? এমন করে বলা যায় না। ঢিপ ঢিপ বুকে ভাবছিল অদিতি। সেদিন কালী পুজোর রাত। হারিয়ে গেলে কি করব? গলার কাছে সেই স্বচ্ছতোয়া নদীটার এলোমেলো অপরূপ নুড়ি পাথর আটকে গিয়েছিল বোধহয়। কথা বলতে পারছিল না অদিতি। না বলে কেন যে সবকিছু বলা যায় না। স্মিত হেসে অসভ্য ছেলেটা বলেছিল, হারিয়ে যাওয়ার অমোঘ আয়ুধ নিয়ে আসিনি আমি। যেন কত অগণ্য হিমযুগ কাটিয়ে অনাবিল বসন্তের দিকে চোখ তুলে চাইলে অদিতি। কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল এভাবে কেউ সর্বশান্ত করে? তারপর বিয়ের 1 বছরের মাথায় রূপ চলে গেল অরূপের দেশে। রাস্তা পার হচ্ছিল। তখনও কি আমার কথা ভাবছিলে? কোনোদিন দেখা হলে জিজ্ঞেস করবে বলে ভেবেছিল অদিতি। চূর্ণী তখন পেটে। নইলে হয়তো সেদিনই দেখা হয়ে যেত মিথ্যে বিলাসী প্রেমিকের সঙ্গে। বারান্দা থেকে চূর্ণী ডাকলো, দেখো মা, 14 প্রদীপ দিয়েছি, কি সুন্দর লাগছে। ধীর পায়ে অদিতি বারান্দায় এলেন। একবার পথ করে জ্বলতে থাকা নাচুনে আগুনগুলোর দিকে তাকালেন, একবার আকাশের দিকে। আজও আকাশের নিঃসীম নভনীলে সেই অতিকায় শিশু ফুটে ওঠা আলোর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, ঠিক যেমন করে ছিঁড়ে নিয়েছিল চূর্ণীকে মৃত সন্তান প্রসব করেছিল অদিতি। নিচ থেকে শাশুড়ি ডাকলেন, বৌমা, ঘরের আলোগুলো জ্বেলে দাও, আজকের দিনে ঘর অন্ধকার রাখতে নেই। 14খানা প্রদীপের পাশে 15 বছরের কিশোরী চূর্ণী একটা অপরূপ নদীর মতন দাঁড়িয়ে আছে। প্রতি বছরের মতো চূর্ণী পলকা হেসে বলে উঠল, আমি তোমার কে মা? আকাশ ভরা আলোর দিকে চেয়ে অস্ফুট স্বরে অদিতি বলে উঠলেন, বুকমার্ক। ধন্যবাদ। ধন্যবাদ নয়ন বসু। আমরা 3টি গল্প পরপর শুনলাম। এই 3টি গল্প নিয়ে আলোচনা করবেন অরিন্দম গোস্বামী। অরিন্দম গোস্বামীকে অনুরোধ করছি আলোচনার জন্য। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। বেশ বেশ। আমরা এই পর্যায়ে 3টে গল্প শুনলাম। রুমি বন্দ্যোপাধ্যায়ের যেতে নাহি দিব, সুলতা বিশ্বাসের প্রাগৈতিহাসিক এবং নয়ন বসুর বুকমার্ক। রুমি বন্দ্যোপাধ্যায়ের যেতে নাহি দিবর সঙ্গে নয়ন বসুর বুকমার্ক গল্পের একটা আশ্চর্য মিল আছে। হয়তো যদি ওরা জানতেন একসাথে এই দুটো গল্প পড়তেন না, কারণ পড়তে পড়তে মনে হচ্ছিল এরকম যে রুমি বন্দ্যোপাধ্যায়ের যে গল্প, তার যে প্রতিবেশ আমরা বলি, এবং নয়ন বসুর যে প্রতিবেশ, এত কাছাকাছি, এবং দুটো গল্পের অভিঘাতও এত একই ধরনের,
এবং অবশ্যই মন ছুঁয়ে যাওয়া, খুবই মন ছুঁয়ে যাওয়া। এইটা দুটো গল্পেরই দেখুন যে বিদেশে সিয়াটেলে বরফ পড়ছে বলে যেখানে রুমি বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে, সেখানে নয়ন বসুও সেখানেই প্রায়। এবং দুটো গল্পেই দেখুন হ্যালোউইন এসেছে, ভূত চতুর্দশী এসেছে দুটো গল্পের ক্ষেত্রেই এসেছে একদম প্রিয়জনকে হারিয়ে ফেলা, এবং সেই প্রিয়জনকে হারিয়ে ফেলার যে মনোবেদনা সেটা বাইরে সে নেই কিন্তু অন্তরে সে আছে। হ্যাঁ, ঘরেতে নেই কিন্তু মনে তার নিত্য যাওয়া আসা, তাই না? এইরকম আমরা দেখতে পাচ্ছি। অনিরুদ্ধ এবং হিমানি নামটাও আমার খুব এখানে সাজেস্টিভ মনে হয়েছে। বাইরে যখন হিম পড়ছে তখন এই হিমানি নামকরণ, এটাও খুব ভালো লাগলো। আর আজকে সে ইচ্ছা করে হিটার জ্বালায়নি, শীত তার ভালো লাগছে। হিটার মানে উষ্ণতা, চারপাশের মানুষজন জড়িয়ে থাকা, সেখান থেকে একাকিত্বের যে শীত সেটা এখানে স্পষ্ট হয়েছে। আর এই গল্পের মধ্যে সিম্ফনি, মিউজিক যদি প্রধান হয়ে থাকে, তাহলে নয়ন বসুর গল্পে কবিতা সেটা খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। নয়ন বসুর প্রত্যেকটা লাইনেই মনে হচ্ছে যেন একটা একটা করে কবিতা। নয়ন বসু হয়তো কবিতাও লেখেন, না হলে এরকম কাব্যিক লাইন পরপর পরপর এরকম লিখে যাওয়া এটা কি সম্ভব? যাই হোক, এখানে যেতে নাহি দিব রবীন্দ্রনাথের কবিতার শিরোনাম, সেইটা এখানে এই গল্পের মধ্যে এসেছে। এবং এই যে দিদিমণি যিনি বাচ্চাদের পড়ান, তিনি আজকে প্রিয়জনের আত্মা তার সঙ্গে দেখা হবে এরকম একটা আশা পোষণ করেছেন। বেগুনি লিপস্টিক এইটা বারবার এসেছে গল্পের মধ্যে, এবং এই বেগুনি লিপস্টিক পরে তিনি যাদের শুনতে কাছে যেতে চাইছেন, রোজমেরি তেলের সুগন্ধে যাদের কাছে তিনি পৌঁছাতে চাইছেন। 7 জন্মের বাঁধন 7 পাকে ঘোরা হয়নি সেটা বলেছেন। 7 শব্দটা খুব একটা এখানে প্রযুক্ত খুব একটা হলো না, মানে এইটা এর থেকে বাইরে আর যেতে পারলাম না আমরা। হ্যাঁ, যাই হোক, অনুগল্প তো মানে প্রত্যেকটা শব্দেরই পিছনে আমরা একটা একটা করে মানে খোঁজার চেষ্টা করি। যাই হোক, এখানে তার থেকেও বড় যেটা কথা সেটা এই অদিতির, এই হিমানির পেটের মধ্যে তার আসন্ন সন্তান নড়ছে। এই যে একটা জায়গা যেখানে সর্বস্ব হারিয়েও একটা সম্ভাবনা, এবং তার সর্বস্ব হারানোর দিনেও মনে হচ্ছে যেন সে এসেছে। তাকে ছুঁতে যেন পাই, তাকে যেন অনুভব করতে পারি, তাই সে সমস্ত আলো নিভিয়ে দিয়েছে এবং প্রত্যাশা করেছে যে আলো নিভিয়ে দিলে এই রোজমেরি তেলের গন্ধে, এই সিম্ফনির সুরে, এই বেগুনি লিপস্টিকের আভায় যেন তাকে পাওয়া যাবে, সেই অধরাকে যেন সে পেয়ে যাবে। এখানে তার কাছে একজন অতীত, বিয়ে করেনি তো কি হয়েছে, সে ছাড়া আর কেই বা ছিল? সে তো বলেছে যে 3 কুলে কেউ নেই, বাবা মাও নেই। সেইখানে যে একমাত্র তার কাছে ছিল, তার স্পর্শ, তার আশা, তার অস্তিত্ব সে কিনা কামনা করেছে। একটা বিষয় দিয়ে গল্প শেষ হয়েছে, একজনের স্মৃতি তাকে ছোঁয়া যাচ্ছে না, আর একজন পেটের ভেতরে, তাকেও ছোঁয়া যাচ্ছে না। দুজনেই অধরা। এই দুই অধরাকেই, কোনো স্পর্শকেই এখানে হিমানি ছাড়তে চায়নি, তাই যেন গল্পের নাম যেতে নাহি দিব। আমি যেহেতু বলে ফেললাম খানিকটা, আমি নয়ন বসুর গল্পে সরাসরি চলে আসি। আমি দ্বিতীয় গল্পটায় পরের শেষে আসছি। নয়ন বসুর গল্পে একটা অদ্ভুত কাব্যিক আবেদনের কথা বলেছি, এবং অনেকে অনেক রকম ভাবে তার প্রেমিক তার প্রেমিকাকে বলে যে আমাকে তুমি কত কাছাকাছি রাখবে বা কিছু। এখানে রূপ নামটি বড় ব্যবহার করাটাও আমার খুব সাংকেতিক মনে হয়েছে। এটা শুধুমাত্র ওই একটা লাইন আছে যে রূপ শেষে অরূপের দেশে চলে গেছে, এইখানে এই জাগলারিটা দেওয়ার জন্যই শুধু নামটা দেওয়া মনে হয় না। হ্যাঁ, এখানে রূপের যে আরো অস্তিত্ব আছে, হ্যাঁ, সেইগুলোকে স্পষ্ট করার জন্যও যেন এই রূপ নামটি দেওয়া।
তো এইখানে অদিতি এখানে নাম আছে। তো এইখানেই যে আলো আঁধারি, এই গল্পের মধ্যেও আলো আঁধারি আছে, উল্লেখ আছে শব্দটা, আর গল্পের মধ্যে প্রচুর আলো আঁধারির ব্যাপার আছে। এই গল্প ঠিক একবার পড়ে পুরোটা আলোচনা করা, পুরোটা রস নেওয়া সম্ভব না। এই গল্প আরো একবার পড়তে হয়, আর তারপরে আর একবার। কবিতার যেহেতু লাইন এখানে বারবার ব্যবহার হয়েছে, যেহেতু গল্পের মধ্যে আমি বললাম কাব্যিক ভাব খুব প্রবল, তাই এখানে এই যে নদী, এই নদীর বিচিত্র অর্থ, বিবিধ অর্থ, নুড়ির পথরেখা, এই নুড়ি পাথর, স্মৃতির নুড়ি পাথর, এইগুলো বিভিন্ন রকমের নাম বারবার এসেছে গল্পের মধ্যে। এরকম এসেছে যে সে খুব বই পড়তো, তাই না? সেখানে সে খুব বই পড়তো রূপ, এবং সে বলেছিল যে হারিয়ে গেলে কি করব। এখানে একটা বিরোধাভাসের কথা আছে, চূর্ণি তখন পেটে, কিন্তু চূর্ণি কিন্তু নেই, চূর্ণি নেই, চূর্ণি পুরোপুরি ভাবে বাইরে আসতে পারেনি, জ্যান্ত অবস্থায় বাইরে আসতে পারেনি। চূর্ণি তখন পেটে, কিন্তু ওই যে বললাম যে নিত্য সে আছে, যেমন যেমন রূপ আছে তেমনি চূর্ণিও আছে। এখানে রূপ অরূপের দেশে চলে গেল, কিন্তু এই 14 প্রদীপ দিয়ে যেন তাকে আনার চেষ্টা। সেও ঘর অন্ধকার করে আছে, শাশুড়ি মা তো জানেন না, তাই শাশুড়ি মা বলছেন, বৌমা ঘরের আলোটা জেরে দাও। কিন্তু এই ঘরের আলো জ্বালতে তো সে চাইছে না, সে তো দুজনকে অনুভব করতে চাইছে। ওই যে বললাম আলো আধারির খেলা এখানে বারবার এসছে। আর গল্পের মধ্যে চূর্ণি শেষকালে জিজ্ঞেস করেছে যে আমি তোমার কে মা। এইখানে গল্পের শিরোনাম আবার ফিরে এসছে যে তুমি আমার বুকমার্ক। এই যে রূপ যে বুকমার্ক হতে চেয়েছিল, আরেক বুকমার্ক হয়ে দাঁড়ালো সেই মৃত শিশু, এবং আকাশ ভরা আলোর দিকে চেয়ে এই দুই বুকমার্ককে যেন চোখের সামনে দেখতে চেয়েছে এখানে অদিতি। এইখানেই বুকমার্ক গল্পের বুকমার্ক যেমন আমাদের আবার নতুন করে খুলে দেয় যে আমরা কতদূর পর্যন্ত এসছিলাম, তারপরে আর কতদূর যেতে হবে। এই যে সঙ্গম স্থল, এই সঙ্গম স্থল তো আমাদের চিহ্নিত করে দেয় এই বুকমার্ক। সেই বুকমার্ক আমাদের কাছে, আমাদের হারিয়ে যাওয়া দুই বুকমার্ক যেন এই দুই বুকমার্ককে অদিতি অনুভব করতে চলেছে, কেননা বাকি জীবন তো তাদের এখান থেকেই আবার শুরু করতে হবে। ভালো গল্প, দুটোই খুব ভালো গল্প। আমি এই দুটোর পরে তৃতীয়তে আসছি, সুলতা বিশ্বাসের গল্প প্রাগৈতিহাসিক, এই গল্পতে নিয়ে। এই গল্পটি একেবারে বিদেশ থেকে আমাদের ব্যান্ডেল স্টেশনে নিয়ে এলো, হ্যাঁ, একদম আমাদের একদম চেনা জায়গায় সেখানে নিয়ে এলো, এবং 9:05 ব্যান্ডেল লোকাল এর কাজটা হলো না। এর কাজটা হলো না, এটা সাধারণত রানিং হকাররাই কিন্তু বলেন, কেননা ওই যে ট্রেনটা ধরা গেল না, ওইটা এই কাজটা হলো না, ওই লোকালের কাজটা হলো না। এটা বোঝাবার জন্য সুলতা দিকে আবার লিখতে হয়েছে যে উনি যে ভুজঙ্গ, সে রানিং হকার নয়, সে 3 নম্বর প্ল্যাটফর্মে বসে থাকে এবং সে মলম বিক্রি করে, এই চুলকানির মলম বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি মলম, এই ব্যথার মলম বিক্রি করে, এই সমস্ত। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের যারা হকার, তাদের একটা আশ্চর্য রকমের সম্পর্ক। এখানে কানাই বলে আরেকটি হকার আছে, যে কানাই ওই 3 নম্বর প্ল্যাটফর্মে ঝালমুড়ি নিয়ে বসে। এই যে খুব তাড়াতাড়ি করে বাড়ি থেকে ফিরতে হয়েছে, বেরোতে হয়েছে, বাড়িতে ঢোকা যায়নি, বাড়িতে বেশিক্ষণ থাকা যায়নি, খুব দ্রুত বেরোতে হয়েছে, সেই জন্য আজকে তার খাবারের দায়িত্ব হচ্ছে এই কানাইয়ের ওপরে। কানাই ঝালমুড়ি নিয়ে বসে, একটু বেশি করে লঙ্কা দিয়ে তাকে দিতে বলা হয়েছে। কিন্তু এই যে বেস গল্পের, এই বেসের মধ্যে হঠাৎ করে নতুনত্ব যে এলো, সেটা হচ্ছে মনসা। এই গল্পের বেশ এতক্ষণে তৈরি হয়ে গেছে, আমরা বুঝতে পেরে গেছি, আমাদের চোখের সামনে ছবি একদম প্রস্তুত। এই ছবির মধ্যে মনসা এলো, এবং মনসার একটা অতীত আছে। মনসা গুপির চরে গিয়েছিল। আমরা মনে হয় আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছা হয় কার সঙ্গে গেছিল, ভুজঙ্গের সঙ্গে। তো এইরকম এইখানে আর বলা নেই, কিন্তু এই যে আভাস, এই ছোট গল্পের
থেকে অনুগল্প, যেখানে অনুগল্পের যে প্রকাশ সেটা আরো স্পষ্ট করে। এই যে পরিষ্কার করে না বলা, পরিষ্কার করে না বলা আমাদের মনে আরো বেশি করে কথাগুলোকে চাড়িয়ে দিতে পারে। এখানে সব বলা হয়ে যায়, সেখানে আর রইল কি? এই যে প্রগতিদা একটু আগে বললেন যে বেশি জায়গা ছাড়েননি লেখক পাঠকদের জন্য, এখানে কিন্তু তিনজন অনুগল্পকারী প্রচুর প্রচুর জায়গা ছেড়েছেন এবং পাঠক, হৃদয় সংবাদী পাঠক, তারা কিন্তু ইচ্ছা করলে নিজের মনের মধ্যে আবার নতুন করে গল্পগুলোকে পুনর্নির্মাণ করে নিতে পারে। এইটা একটা বিরাট ব্যাপার। এবং এই যে গুপির চরে গেছিল, এই মনসার জন্যে একটু প্রেম তো আছেই। যতই তার কুষ্ঠ হোক, যতই সে হামাগুড়ি দিয়ে হাঁটুক, যতই তার মুখের বাক্য এখন আর বোধগম্যতার অতীত হয়ে থাকুক, তবু তো তার জন্য কিছুটা জায়গা আছে। সেই জায়গা থেকে ভুজঙ্গ বলে ওঠে, আর একটা মুড়ি বানা, আর একটা মুড়ি বানা। ভুজঙ্গ আর মনসা নাম দুটো খেয়াল করেছেন? এখানেও কিন্তু নামগুলো, মানে তিনটে গল্পে আমি দেখি নামের ওপর গল্পকাররা খুব যত্নশীল। এই যে ভুজঙ্গ আর ভুজঙ্গের দেবী মনসা, তো এই যে নামকরণ, এগুলো কিন্তু খুব সাজেস্টিভ আমার মনে হয়েছে। এবং এই ভুজঙ্গের জন্য বলা হলো যে আরেকটা, ভুজঙ্গ মনসার জন্য বললো আরেকটা মণি বানা। কিন্তু মুড়িতে কি তার আকর্ষণ? মুড়িতে কি তার আকর্ষণ? না। তার আকর্ষণ কিসে? তার আকর্ষণ ঝোলার দিকে। ঝোলার দিকে কি আছে ঝোলাতে? ঝোলাতে কি এমন কিছু আছে যেটা মুড়ির থেকেও আরো বেশি কাঙ্ক্ষিত, প্রার্থিত? তার মনে হলো সে যখন পায়ের কাপড় তুলছে, দেখা যাচ্ছে সেখানে অনেক চর্মরোগ সেগুলো রয়েছে, লাল হয়ে গেছে পাটা। হঠাৎ মনে হলো ভুজঙ্গের যেন হয়তো এর কোনো ওষুধ সে চাইছে, যেহেতু সে এটাই বিক্রি করে, সেই জন্যে সে কিনা দাদের মলম 2 শিশি, 1 শিশি হলে হতো না? হতো হয়তো, কিন্তু মনসা তো, তাই তার জন্য 2 শিশিটার দরকারি। হ্যাঁ, এই 2 শিশি দাদের মলম, সেটা সে কিনা এগিয়ে দিল মনসার দিকে। মোর জন্য সে ঝালমুড়ি কিনতে বললো, অর্ডার দিল, তখনও আসেনি। 2 শিশি এই যে দাদের মলম, সেটাও সে দিল, কিন্তু মনসার লক্ষ্য এর কোনোটাই নয়। আমরা পরে দেখলাম মনসা এই দাদের মলমের শিশি দুটো সে ফেলে দিল, লাইনের ধারে ফেলে দিল। তাহলে তার কি লক্ষ্য? গল্পে বলা নেই। পাঠক খুঁজো যে যেন সন্ধান। তাহলে তার লক্ষ্য কি? এইখানে 25-26 বছরের এই যে মনসা, সে কিনা খুশি হলো না। তার কথা, তার ইঙ্গিত, তার মুখে এখন কথা নেই, তার ইশারা বুঝতে পারলো না ভুজঙ্গ, তাই সে চলে যাচ্ছে কেমন? হামাগুড়ি দিয়ে, যেমন করে জন্তু চলে যায়। জন্তুর কি কি ভাবনা থাকে, জন্তুর মনের মধ্যে কি কি ভাবনা থাকে? একটা তো অবশ্যই খাওয়া, আর একটা কি এখানে লেখক বলেননি, পাঠকের ওপর ছেড়ে দিয়েছেন, গল্পকার ছেড়ে দিয়েছেন পাঠকের ওপর। সেই তাগিদেই কি এসেছিল ভুজঙ্গের কাছে, যে তাগিদে বা যে আশায় যে একদিন গুপির চরে গেছিল, সেই বিবরণী কি সেই আবার পুনরভিনীত হতে সে চায়? গল্পের নাম প্রাগৈতিহাসিক। এই নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা অতি বিখ্যাত গল্প আছে। তো সেই গল্পেও যে জন্যে সেটা প্রাগৈতিহাসিক, সেই গল্পের সেই ভাবনাগুলো কি এই গল্পের মধ্যে খাটে? এইটা লেখিকা বলেননি, কিন্তু লেখিকা আমাদের মনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আমরা ভাবতে থাকি, আমরা ভাবতে ভাবতে এই গল্পের নতুন নতুন অর্থ সেটা খুঁজতে থাকি। ধন্যবাদ তিনজনকেই, ধন্যবাদ তপন বাবুকে এই গল্প, অপূর্ব 3টে গল্প আমাকে আলোচনা করতে বলার জন্য। ধন্যবাদ। প্রগতি মাইতি হাত তুলেছেন, কিছু বলবেন বোধহয়। হ্যাঁ, এই কোন গল্পের আসলে নববর্ষ সংখ্যা যেদিন উদ্বোধন হয়, সেদিন আমি আপনাকে দিয়ে একটা একটা ঘোষণা রেখেছিলাম, যেটা আপনি কোন গল্পের আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখেছিলেন। সেটা হলো ইস্টা পত্রিকার শারদ সংখ্যাতে 400 শব্দের অনুগল্প, বিষয় দুঃসময়, ওয়ার্ড ফাইলে পাঠানোর জন্য।
মেল করার জন্য, এবং 31শে মে তার সময়সীমা ধার্য করা হয়েছিল। তো আজকে তো 25শে মে হয়েই গেল। তো আমরা 15ই জুন পর্যন্ত এটাকে বাড়ালাম। যারা এখনো দেননি, কন্যার আসলে অনেকেরই লেখা আমি পেয়েছি, হ্যাঁ, অনেক কিছু যাদের লেখা এখনো পাইনি তারা স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ করে মেইল আইডিটা নিয়ে লেখা যত তাড়াতাড়ি পাঠাবেন। এই ঘটনাটুকু আমার করা ছিল। ধন্যবাদ। ধন্যবাদ প্রগতি মাইতি। আমরা 7টা গল্প শুনলাম, 3জন আলোচনা করলেন খুব ডিটেলে। আরও কারোর যদি কিছু বলার থাকে, এই গল্প 3টে ওপেন টু এভরিবডি, যে কেউ বলতে পারেন, যে কোনো গল্প নিয়ে যে কেউ বলতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। এখানে অনেক আলোচক আছেন। সুজাতা কর আছেন, সুজাতা কর ইচ্ছে করলে বলতে পারেন। বৈশালী সেন আছেন, বলতে পারেন। দেবাশিস দে আছেন, বলতে পারেন। শুভাশিস ঘোষ আছেন, বলতে পারেন। মৌসুমী রায় ঢুকেছেন, তিনিও বলতে পারেন। হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ, শোনা বলুন। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। যেটা বলবো সেটা হচ্ছে যে যারা গল্প পড়লেন তারা দুজন আমার পূর্ব পরিচিত। নয়ন বসুকেও আমি জানি, রুমিকেও জানি। ভীষণই মানে তাদের কলমের জোর ভীষণ ভালো, তারা ভীষণ ভালো লেখেন দুজনের। এবং এছাড়াও যারা যাদের গল্প শুনলাম তারাও খুব ভালো লিখেছেন, পাঠ করেছেন খুব সুন্দর। এবং আলোচনা যেটা যারা আলোচকরা ছিলেন গল্প পাঠের পরে যে আলোচনাটা হলো, তাদের শোনার পরে কথা বোধহয় আর কিছু মাথার ভেতর আসছে না, কারণ এত সুন্দর তারা বিষয়গুলোকে প্রত্যেক কটা বিষয় খুঁটিয়ে আলোচনা করলেন। এটা ফোন গল্পের আসলে একটা বিশাল পাওয়া থাকে। শুধু গল্প শোনা নয়, এই আলোচনাটা বোধহয় যারাই লেখালেখি করে বা যারা শ্রোতা, প্রত্যেকেরই কোথাও না কোথাও গিয়ে ভীষণ প্রয়োজন হয় এবং দরকার হয়। আমাকে আজকে একটু বেরিয়ে যেতে হবে, আমি তাই আজকে এই গল্প কথার মধ্যেই শেষ করলাম এবং ফোন গল্পের আসরকে ধন্যবাদ জানালাম। এই অনুষ্ঠান আগামী দিনেও যাতে হয়, হোক, এটা জানিয়ে আমি এখানে শেষ করে আমি আজকে শুভরাত্রি জানাচ্ছি সকলকে। ধন্যবাদ বৈশালী সেন। হ্যাঁ, সুজাতা কর কিছু বলবেন? আমি দুটো গল্প নিয়ে কিছু বলতে চাই। প্রথম গল্পটি হচ্ছে ভাত। প্রগতিটা খুব সুন্দর আলোচনা করেছেন, কিন্তু ভাত গল্পে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে একদম সমাজের নিম্ন স্তরের একজন মহিলা, যার রুজি রোজগার অত্যন্ত লজ্জাস্কর, কিন্তু সেই মহিলার মধ্যেও কিছু আত্মসম্মান বোধ আছে। তাকে যখন একজন পাগল সে কিন্তু সবার কাছে যাচ্ছে, সবার শয্যা সঙ্গিনী সে হচ্ছে, কিন্তু বিয়ে করার সময় সে কিন্তু তার আত্মমর্যাদা বোধকে বজায় রেখেছে। সে কিন্তু সবাইকে বিয়ে করতে রাজি নয়। তো এই যে একেবারে নিম্ন স্তরের, একেবারে যার রোজকার ভাতও জোটে না, সেই মানুষের মধ্যেও এই যে আত্মমর্যাদা বোধ, এই যে নিজেকে সম্মান করার ইচ্ছা, এটা আমাকে ভীষণ ভালোভাবে ছুঁয়েছে। সেই জন্য ভাত গল্পটি আমার খুব খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় গল্প যেটা, সেটা হচ্ছে সুলতা বিশ্বাসের যে গল্পটি, সেখানেও আজকের বেশিরভাগ গল্পেরই প্রধান চরিত্ররা ছিল মহিলা। তো সুলতা বিশ্বাসের গল্পেও এসছে একজন এমন মহিলা যে কুষ্ঠরোগী। সে কথা বলতে পারে না, তার সারা শরীরে ঘা, কিন্তু সেও কিন্তু দয়া চায় না। সেও কিন্তু নিজের যে একজন রমণী হিসাবে, একজন মহিলা হিসাবে তার যে পাওনা সেটাই সে চায়। সেও কিন্তু ভিক্ষা বা দয়া একজন পুরুষের কাছ থেকে কামনা করছে না। তো এই যে দুজন মহিলার চরিত্র,
দুজন মহিলা এঁকেছেন, এই ব্যাপারটা আমাকে ভীষণ ছুঁয়েছে এবং আমার ভীষণ ভালো লেগেছে এই গল্প দুটি। এটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ সুজাতা কর। আর কেউ কিছু যদি বলেন যে কোনো গল্প নিয়ে। ঠিক আছে, কিছু বলার না থাকলে আমরা তাহলে আজকে এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। 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 হ্যাঁ।